আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। এই করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব পদার্থবিজ্ঞান বিএসসি অনার্স তৃতীয় বর্ষের ইলেকট্রনিক্স 1 লেকচার নাম্বার 11 এবং লেকচারের শিরোনাম হচ্ছে কমন ইমিটার বিবর্ধক বা অ্যাম্প্লিফায়ার। এই কমন বিবর্ধক অ্যাম্প্লিফায়ার এর একটি অংশ অর্থাৎ প্রথম যে অংশটি নিয়ে আমরা আলোচনা করেছিলাম গত লেকচারে লেকচার নাম্বার 10-এ। আজকে আলোচনা করব এই কমন ইমিটার অ্যাম্প্লিফায়ারের পরবর্তী অংশগুলো বা যে টপিকগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে এবার্টস মোল মডেল অফ ট্রানজিস্টর ফর স্মল সিগন্যাল অ্যানালিসিস। এবার্টস মোল হচ্ছে দুজন সায়েন্টিস্টের নাম, জে এবার্টস এবং জে আই মোল। এরা বিশিষ্ট দুজন সায়েন্টিস্ট। এরা এই ট্রানজিস্টরের স্মল সিগন্যাল অ্যানালাইসিস করার জন্য বিশেষ ধরনের মডেল আবিষ্কার করেন। সেই তার নাম অনুসারে এই মডেলকে বলা হয় এবার্টস মোল মডেল। আমরা এর পূর্বে হাইব্রিড জেড প্যারামিটার, হাইব্রিড প্যারামিটার, ওয়াই প্যারামিটার এবং আরই মডেল নিয়ে আলোচনা করেছি। এই মডেলগুলো ব্যবহার করে কিভাবে বিবর্ধকের ভোল্টেজ গেইন, কারেন্ট গেইন, ইনপুট ইম্পিডেন্স, আউটপুট ইম্পিডেন্স নির্ণয় করা যায় সেই ব্যাপারগুলো আমরা দেখব। এই জন্য একটি এসি তুল্য বর্তনী বা মডেল প্রয়োজন হয়, আর সেই মডেলটা হচ্ছে এখানে এবার্টস মোল মডেল। এখানে আমরা একটি ট্রানজিস্টরের এবার্টস মোল মডেলের অপশন দেখতে পাচ্ছি। আর আইসি, আরই, বেস এবং ইমিটারের মাঝখানে পটেনশিয়াল হচ্ছে ভিবিই। চিত্রে কমন ইমিটার বিন্যাসের একটি এনপিন ট্রানজিস্টর ও এর এবার্টস এসি মডেল দেখানো হলো। এটা হচ্ছে সেই মডেলটা। এখানে বেস ইমিটার ডায়োডকে এসি ইমিটার রোধ আরই দিয়ে প্রতিস্থাপন করা হয়েছে। এখানে আরই, ইহা কালেক্টর কারেন্ট উৎস ও এসি ইমিটার রোধ আরই সমন্বয়ে গঠিত। এখানে আরই ইজিক্যালটা হচ্ছে ভিবিই বাই আইই। এখানে ভিই হচ্ছে বেস ইমিটার প্রান্তের এসি ভোল্টেজের মূল গড় বর্গমান এবং আই হচ্ছে ইমিটারের মধ্য দিয়ে প্রবাহিত এসি কারেন্টের মূল গড় বর্গমান। এবার্টস মডেল নিয়ে আমাদের পরবর্তী স্লাইডগুলোতে আরো বিস্তারিত আলোচনা রয়েছে। আমরা চলে যাই আমাদের পরবর্তী টপিকসে। এবার্টস মোল মডেল ব্যবহার করে ভোল্টেজ ডিভাইডার বায়াস সহ একটি এক ধাপ বিশিষ্ট কমন ইমিটার বা সিই বিবর্ধকের ক্ষুদ্র সংকেত বিশ্লেষণ। কিভাবে এবার্টস মোল মডেল ব্যবহার করে এই ট্রানজিস্টরের বিবর্ধকের ক্ষুদ্র সংকেত বিশ্লেষণ বা ব্যাখ্যা করা যায় ভোল্টেজ ডিভাইডার বায়াস ব্যবহার করে। চিত্রে আমরা একটি কমন ইমিটার বিবর্ধক দেখতে পাচ্ছি। এখানে ইনপুট সিগন্যাল হচ্ছে এটি ভিআই, ক্যাপাসিটর সিআই, আর1, তারপর ভিসিসি, আরসি, এখানে আরেকটা ক্যাপাসিটর রয়েছে, এখানে একটা বাইপাস ক্যাপাসিটর রয়েছে আরই, আর2 হচ্ছে একটি এক ধাপ বিশিষ্ট একটি কমন ইমিটার অ্যাম্প্লিফায়ার। আউটপুটটা হচ্ছে এটা। তাহলে আমরা এই যে
এক ধাপ বিশিষ্ট কমন ইমিটার বিবর্ধকের ভোল্টেজ গেইন, কারেন্ট গেইন, পাওয়ার গেইন, ইনপুট ও আউটপুট ইম্পিডেন্স নির্ণয় করব। এবার মূল এসি মডেল দ্বারা প্রতিস্থাপন করে, অর্থাৎ এটাকে আমরা এই এক ধাপ বিশিষ্ট কমন ইমিটার বিবর্ধককে এবার মূল মডেল দ্বারা প্রতিস্থাপন করব। এটা প্রতিস্থাপন করার জন্য আমরা একটা সার্কিট প্রয়োজন হবে, সেটা আমাদের পরবর্তী যে এটি হচ্ছে রিভার্স মূল এসি মডেলের বর্তনী যদি প্রতিস্থাপন করা হয়। আমরা আগের চিত্রটাকে চলে যাই, যে আমরা এই চিত্রটাকে অর্থাৎ এই বর্তনীটাকে রিভার্স মূল এসি মডেল দ্বারা প্রতিস্থাপন করলে আমরা ভোল্টেজ গেইন পাবো এভি ইজিক্যাল টু আউটপুট ভোল্টেজ ভি নট বা ভিও এবং ইনপুট ভোল্টেজ ভিআই সমান মাইনাস আরসি বাই আরই। এখানে আরসি রেজিস্ট্যান্স, এটা হচ্ছে আরসি রেজিস্ট্যান্স, এবং আরই হচ্ছে ইমিটার, এসি ইমিটার রোধ, এসি রোধ যেটা আরই। ভোল্টেজ গেইন, কালেক্টর রোধ এবং এসি ইমিটার রোধ, এসি আরই, এটা হচ্ছে এসি ইমিটার রোধ, এর অনুপাতটাই হচ্ছে ভোল্টেজ গেইন। অর্থাৎ কালেক্টর রেজিস্ট্যান্স আরসি, কালেক্টর রেজিস্ট্যান্স আরসি এবং এসি ইমিটার রেজিস্ট্যান্স রোধ যেটি আছে আরই, এটা দ্বারা প্রতিস্থাপন করলে আমরা ভোল্টেজ গেইন পাই, বা এদের অনুপাতটাই হচ্ছে আরসি এবং আরই অনুপাতটাই হচ্ছে ভোল্টেজ গেইন। এখানে কিন্তু নেগেটিভ আসবে, অর্থাৎ আউটপুটটা ইনপুটের বিপরীত পথে থাকবে। কারেন্ট গেইন, কারেন্ট গেইন হলো আউটপুট এবং ইনপুটের কারেন্টের অনুপাত, অর্থাৎ ইনপুটে যে কারেন্টটা পাওয়া যাবে আর আউটপুট যে কারেন্টটা পাওয়া যাবে, এই দুটো কারেন্টের অনুপাতটাই হচ্ছে কারেন্ট গেইন। ঠিক আছে, আই দিয়ে প্রকাশ করা হয় আউটপুট কারেন্ট বাই ইনপুট কারেন্ট ইজিক্যাল টু বিটা আরপি বাই আরপি প্লাস বিটা আরই। এই যে সমীকরণটা, এই সমীকরণটাই হচ্ছে এক ধাপ বিশিষ্ট কমন ইমিটার বিবর্ধকের কারেন্ট গেইনের সমীকরণ। এরপরে আমরা যাচ্ছি পরবর্তী টপিক, পাওয়ার গেইন। বিবর্ধকের ভোল্টেজ গেইন এবং কারেন্ট গেইনের গুণফলকে পাওয়ার গেইন বলা হয়। অর্থাৎ যে ভোল্টেজ গেইন পাওয়া যায় এভি এবং এআই, ইনপুট ভোল্টেজ গেইন এবং কারেন্ট গেইনের যে অনুপাতটা আছে ইনপুটের, এদের অনুপাতটাই গুণফলটাই হচ্ছে পাওয়ার গেইন। অর্থাৎ এপি ইজিক্যাল টু এপি পাওয়ার গেইন ইজিক্যাল টু এআই ইন্টু এভি সমান মাইনাস বিটা আরসি আরপি বাই আরপি প্লাস বিটা আরডি ইন্টু আরই। এই আরইটাই হচ্ছে কিন্তু এসি ইমিটার রেজিস্ট্যান্স। এই যে সমীকরণটা, এই সমীকরণটা হচ্ছে এক ধাপ বিশিষ্ট কমন ইমিটার বিবর্ধকের পাওয়ার গেইনের সাধারণ সমীকরণ। এই সমীকরণের সাহায্যে আমরা একটি এক ধাপ বিশিষ্ট কমন ইমিটার বিবর্ধকের পাওয়ার গেইন নির্ণয় করতে পারি। এরপরে আমরা চলে যাব ইনপুট এবং আউটপুট ইম্পিডেন্সের জন্য পরবর্তী স্লাইডে। এটি হচ্ছে সেই রিভার্স মূল এসি মডেল বর্তনী, যেটা আমরা মূল যে বর্তনী দেখেছিলাম কমন ইমিটার বেজে, এটাকে সেটা এই বর্তনী দ্বারা প্রতিস্থাপন করা হয়। তাহলে আমরা এখান থেকে জেড আই ইনপুট ইম্পিডেন্স, জেড ও আউটপুট ইম্পিডেন্স, এরপরে আমরা দেখতে পাচ্ছি আইসি, আইই, আরই, এটি হচ্ছে আরই। এখানে আরেকটা ফ্যাক্টর থাকে, সেই ফ্যাক্টরটা হচ্ছে বিটা ফ্যাক্টর, লাভ গেইন বলা হয় বা কারেন্ট গেইন নামে পরিচিত। বিটা আউটপুট ভোল্টেজের প্যারালাল হিসেবে আরসি একটি রেজিস্ট্যান্স এবং এটি হচ্ছে আউটপুট ইম্পিডেন্স, আর যেটাই হচ্ছে ইনপুট ইম্পিডেন্স। তাহলে আমরা ইনপুট ইম্পিডেন্স নির্ণয় করার ক্ষেত্রে বিবর্ধকে উপস্থিত এসি উৎস বিবর্ধকের মধ্যে দিয়ে এসি কারেন্ট সরবরাহ করে। একটি বিবর্ধকের স্বাভাবিক কম্পাঙ্ক পাল্লার মধ্যে ইনপুট ইম্পিডেন্স হলো জেড আই। এই জেড আইটা হচ্ছে ইনপুট ভোল্টেজ এবং
ইনপুট কারেন্টের অনুপাত, বা এটাকে যদি আমরা R1 R2 প্যারালাল সময় করি, সমান্তরাল চিন্তা করি, এটা R1 R2 এটা প্যারালালে আছে এবং এর সাথে প্যারালালে আছে RE। এখানে আরেকটা ফ্যাক্টরের কথা বলে রাখি, যেটা হলো বিটা ফ্যাক্টর। এখানে এর সাথে বিটা ফ্যাক্টরটা গুণ করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে আরেকটা রেজিস্ট্যান্স, টোটাল রেজিস্ট্যান্স হচ্ছে বিটা ইনটু RE। তাহলে এরা হচ্ছে পরস্পর কিসে আছে? সমান্তরালে আছে। সমান্তরালে থাকলে এই সমীকরণটাকে থেকে আমরা পাই RP বিটা RE বাই RP প্লাস বিটা RE। এখানে R1 এবং R2 রেজিস্ট্যান্সকে রোধকে RP রেজিস্ট্যান্স দ্বারা আমরা যদি ধরে নিই বা প্রতিস্থাপন করি, এটা যেহেতু পরস্পর সমান্তরালে আছে, তাহলে এখানে লেখা যায় RP বিটা RE বাই RP প্লাস বিটা RE। এই তাহলে ইনপুট ইম্পিডেন্স হচ্ছে এই সমীকরণটা দ্বারা ইনপুট ইম্পিডেন্স প্রকাশ করা হয় ZI is equal to RP বিটা RE বাই RP প্লাস বিটা RE। এবার আমরা আউটপুট ইম্পিডেন্স নির্ণয় করব। আউটপুট ইম্পিডেন্স নির্ণয়ের জন্য আউটপুটে লোড হিসেবে থেভেনিন ভোল্টেজ V0 is equal to AI, আবার থেভেনিন ইম্পিডেন্স হলো RC, ও কালেক্টর কারেন্টের উৎসের অভ্যন্তরীণ ইম্পিডেন্স এর সমান্তরাল সমবায়ের তুল্য ইম্পিডেন্স সমান। রিভার্স মোল মডেল কারেন্ট উৎস হলো আদর্শ কারেন্ট উৎস, কাজেই এর অভ্যন্তরীণ ইম্পিডেন্স হলো অসীম। সুতরাং বিবর্ধকের থেভেনিন ইম্পিডেন্স ZTH is equal to approximately RC। থেভেনিন ইম্পিডেন্স হচ্ছে এখানে যে কালেক্টর রেজিস্ট্যান্স আছে RC এর সমতুল্য বা এর খুব কাছাকাছি। সুতরাং এই থেভেনিন ইম্পিডেন্সই হচ্ছে বিবর্ধকের আউটপুট ইম্পিডেন্স Z0, অর্থাৎ Z0 is equal to approximately RC। এই RC আর আউটপুট রেজিস্ট্যান্স বা ইম্পিডেন্স হচ্ছে এর সমান বা সমতুল্য। তাহলে আমরা এই যে ইনপুট ইম্পিডেন্স আর আউটপুট ইম্পিডেন্স কিভাবে পাই, এই জিনিসটাকে আমি আবারও রিভিউ করতে চাই। যে আমরা যখন ইনপুট ইম্পিডেন্স নির্ণয় করব, তাহলে আমাদের যেটাই এটা ধরতে হবে যে ইনপুট ইম্পিডেন্স ইজ ইকুয়াল টু আউটপুট ভোল্টেজ বাই আউটপুট ইনপুট ভোল্টেজ বাই ইনপুট কারেন্ট এর সমান সমান রেজিস্ট্যান্স R1 প্যারালাল রেজিস্ট্যান্স R2 এবং ইমিটার এসি ইমিটার রেজিস্ট্যান্স RE এর সাথে আরেক গুণ হবে ফ্যাক্টর বিটা সমান সমান RP বিটা RE বাই RP প্লাস বিটা RE। এখানে RP দ্বারা R1 সমান্তরাল R2 প্রতিস্থাপন করা হয়েছে। আউটপুট ইম্পিডেন্স নির্ণয়ের জন্য আউটপুটের লোড হিসেবে থেভেনিন ভোল্টেজ হলো V0 is equal to AVI, আবার থেভেনিন ইম্পিডেন্স হচ্ছে RC, ও কালেক্টর কারেন্টের উৎসের অভ্যন্তরীণ ইম্পিডেন্স এর সমান্তরাল সমবায়ের তুল্য ইম্পিডেন্স সমান। রিভার্স মোল মডেল কারেন্ট উৎস হলো আদর্শ কারেন্ট উৎস, কাজেই এর অভ্যন্তরীণ ইম্পিডেন্স হলো অসীম। সুতরাং বিবর্ধকের থেভেনিন ইম্পিডেন্স হচ্ছে ZTH is approximately RC সমান। সুতরাং আমরা বলে দিতে পারি যে আউটপুট ইম্পিডেন্স হচ্ছে Z0 is equal to কালেক্টর যে রেজিস্ট্যান্স তার সমতুল্য বা কাছাকাছি সমান। এবার আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী টপিকসে, স্মল সিগন্যাল অ্যানালাইসিস অফ এ সিঙ্গেল ডিস্টেন্স কমন ইমিটার অ্যাম্প্লিফায়ার উইথ ভোল্টেজ ডিভাইডার বায়াস ইউজিং অ্যাপ্রক্সিমেট এইচ ইকুইভ্যালেন্ট সার্কিট। একটি ইকুইভ্যালেন্ট সার্কিট ব্যবহার করে কিভাবে একটি ট্রানজিস্টরের সিঙ্গেল স্টেজ কমন ইমিটার অ্যাম্প্লিফায়ারের স্মল সিগন্যাল অ্যানালাইসিস করা যায়, ব্যাখ্যা করা যায় এই ভোল্টেজ ডিভাইডার বায়াস ব্যবহার সাহায্যে। এখানে আমরা একটি সার্কিট দেখতে পাচ্ছি, ভোল্টেজ ডিভাইডার বায়াস সিঙ্গেল সার্কিট, এক ধাপ বিশিষ্ট কমন ইমিটার বিবর্ধক R1 R2 হচ্ছে দুটি ডিভাইডার, কারেন্টকে ডিভাইড করছে দুটি রেজিস্ট্যান্স, ইনপুট সিগন্যাল এবং আউটপুট সিগন্যাল পাচ্ছে, এখানে দুটি ক্যাপাসিটর আছে VCC এবং ইনপুট ভোল্টেজ বাইপাস ক্যাপাসিটর CE রেজিস্ট্যান্স RE। তাহলে আমরা এটারও একটি ইকুইভ্যালেন্ট সার্কিট
দেখব যেটা হচ্ছে হাইব্রিড প্যারামিটার ইকুইভ্যালেন্ট সার্কিট, এর পরবর্তী স্লাইডে আছে। এই এক ধাপ বিশিষ্ট কমন ইমিটারেও আমরা ভোল্টেজ গেইন, কারেন্ট গেইন, পাওয়ার গেইন, ইনপুট ও আউটপুট ইম্পিডেন্স নির্ণয় করব। এই ট্রানজিস্টরের সন্নিকষ, যেটা বলা হয়েছে অ্যাপ্রক্সিমেটের বাংলা করা হয়েছে সন্নিকষ এইচ তুল্য বর্তনী মডেল দ্বারা প্রতিস্থান করে। অর্থাৎ আমরা হাইব্রিড ইকুইভ্যালেন্ট যে সার্কিট আছে সেই মডেলটা ব্যবহার করব ভোল্টেজ গেইন, কারেন্ট গেইন, পাওয়ার গেইন, ইনপুট ও আউটপুট ইম্পিডেন্স নির্ণয়ের জন্য। প্রথমে আমরা ভোল্টেজ গেইন নির্ণয় করি। ভোল্টেজ গেইন AV is equal to V naught by VI is equal to minus H AP RC by H IE। এই হচ্ছে এক ধাপ বিশিষ্ট কমন কালেক্টর বিবর্ধকের ভোল্টেজ গেইনের সমীকরণ। কারেন্ট গেইন, বিবর্ধকটির কারেন্ট গেইন হচ্ছে AI আউটপুট কারেন্ট বাই ইনপুট কারেন্ট is equal to H AP RP by HP plus HIE। এই সমীকরণের সাহায্যে কারেন্ট গেইন নির্ণয় করা যায়। এখানে কিন্তু একটি জিনিস লক্ষণীয়, এখানে কিন্তু HIE হাইব্রিডের প্যারামিটার ব্যবহার করা হয়েছে HIE, এবং এটা হচ্ছে HAP। পাওয়ার গেইন, বিবর্ধকের ভোল্টেজ গেইন এবং কারেন্ট গেইনের গুণফলকে পাওয়ার গেইন বলা হয়। অর্থাৎ AP is equal to AI into AP সমান হচ্ছে মাইনাস, কারণ আমরা জানি যে আমাদের ভোল্টেজ গেইন হচ্ছে নেগেটিভ, এই যে AV টা নেগেটিভ মান। এখন আমরা AI এবং AV এর মান বসিয়ে যদি দেই তাহলে পাওয়া যায় H স্কয়ার AP RC RP বাই RP প্লাস HIE into HIE। এটাই হচ্ছে সেই ইকুইভ্যালেন্ট সার্কিট বা বর্তনী, যেটি দ্বারা কমন ইমিটার ওয়ান স্টেজ কমন ইমিটার ট্রানজিস্টরকে প্রতিস্থাপন করা হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যেটাই হচ্ছে ইনপুট ইম্পিডেন্স R1 R2 HIE, তারপরে এখানে আমরা যেটা পাচ্ছি একটা সোর্স দেখা যাচ্ছে HAP ইন্টু IB হচ্ছে কারেন্ট, RC জেড নট হচ্ছে আউটপুট ইম্পিডেন্স, I ইনপুট কারেন্ট, এটা হচ্ছে I নট হচ্ছে আউটপুট কারেন্ট। এই প্রান্ত আমরা ভোল্টেজ ইনপুট ভোল্টেজ এবং এটা হচ্ছে আউটপুট ভোল্টেজ। এক্ষেত্রে আমরা নির্ণয় করব ইনপুট ইম্পিডেন্স। বিবর্ধকটির মোট ইনপুট ইম্পিডেন্স হচ্ছে ZI, এটা হচ্ছে সেই ZI is equal to ভোল্টেজ ইনপুট ভোল্টেজ বাই আউটপুট কারেন্ট is equal to R1 প্যারালাল R2 প্যারালাল HIE। অর্থাৎ এই রেজিস্ট্যান্স R1 R2 এবং HIE এটা হচ্ছে পরস্পর সমান্তরাল আকারে আছে, প্যারালাল আছে। এই জন্য এই সমীকরণটাকে লেখা যায় RP প্যারালাল HIE বা RP HIE বাই RP প্লাস HIE। আমরা এখানে ধরে নিচ্ছি যে R1 প্যারালাল R2 is equal to RP, তাহলে এই দুটো রেজিস্ট্যান্সের পরিবর্তে আমরা RP বসাতে পারি। এবার আমরা আউটপুট ইম্পিডেন্স নির্ণয় করি। আউটপুট ইম্পিডেন্সটা হচ্ছে আগের সার্কিটের মতো, এই আউটপুট ইম্পিডেন্স হচ্ছে বিপরীত থেভেনিন ইম্পিডেন্স ZH এই সমতুল্য, অর্থাৎ এখানে যে কালেক্টর রেজিস্ট্যান্স আছে এই কালেক্টর রেজিস্ট্যান্সেরই সমতুল্য হচ্ছে আউটপুট রেজিস্ট্যান্স, বা থেভেনিন ইম্পিডেন্সটাই হচ্ছে বিবর্ধকের আউটপুট ইম্পিডেন্স, যেটাকে Z নট দ্বারা প্রকাশ করা হয়। Z নট অ্যাপ্রক্সিমেটলি RC, অর্থাৎ এই যে আউটপুট ইম্পিডেন্সটা হচ্ছে কালেক্টর যে রেজিস্ট্যান্স আছে এর খুবই কাছাকাছি মান থাকে, অ্যাপ্রক্সিমেট মান থাকে, এই জন্য অ্যাপ্রক্সিমেট বলা হচ্ছে এখানে, এর সমতুল্য বা সমান। খুবই মানটা খুবই কম ভেরি করে, এই জন্য এটা অ্যাপ্রক্সিমেট সিম্বল দিয়ে প্রকাশ করা হয়েছে।
আমরা আবার যদি একটু দেখি যে আমরা যদি একটি এসি সমতুল্য বর্তনীর ট্রানজিস্টরকে এর সন্নিকষ এইচ তুল্য বর্তনী মডেল দ্বারা প্রতিস্থাপন করি, অর্থাৎ এই ওয়ান স্টেজ কমন ইমিটার অ্যাম্পলিফায়ার ট্রানজিস্টরকে যদি আমরা একটি হাইব্রিড ইকুইভ্যালেন্ট সার্কিট মডেল দ্বারা প্রতিস্থাপন করি, তাহলে এই ধরনের একটি সার্কিট বা বর্তনী পাই। তারই আমরা ভোল্টেজ গেইন, কারেন্ট গেইন, পাওয়ার গেইন, ইনপুট ইম্পিডেন্স, আউটপুট ইম্পিডেন্স নির্ণয় করতে পারি। সে অনুযায়ী ইনপুট ইম্পিডেন্স সাধারণ সূত্র হচ্ছে ZI, এরপরে আমরা ভোল্টেজ ইনপুট ভোল্টেজ বাই ইনপুট কারেন্ট বসালাম। এরপরে এই যে R1 R2 রেজিস্ট্যান্স গুলো প্যারালাল আছে এইচ আই, এই তিনটা রেজিস্ট্যান্স কে প্যারালাল আমরা কম্পেয়ার করলে যেটাই আমরা এর মান পাবো, এটা হচ্ছে একটি এসি তুল্য বর্তনী ট্রানজিস্টরের সন্নিকষ হাইব্রিড তুল্য বর্তনীর ইনপুট ইম্পিডেন্স এর মান। আউটপুট ইম্পিডেন্স এর মানও আমরা বর্তনীর থেভেনিন ইম্পিডেন্সের সমতুল্য ধরে নিতে পারি। আমরা এর আগেও একটি ধরনের সমতুল্য বর্তনী দেখেছি, সেখান থেকে এই ZTH হচ্ছে থেভেনিন ইম্পিডেন্স বলা হয়। বিজ্ঞানী থেভেনিন এটা প্রতিস্থাপন করেছিলেন বলে এর নাম হয়েছে থেভেনিন ইম্পিডেন্স। ZTH অ্যাপ্রক্সিমেটলি RS, এই যে ইম্পিডেন্সটা এটি হচ্ছে আউটপুট ইম্পিডেন্স, সুতরাং এটাকে Z0 দ্বারা প্রকাশ করা হয়। এই যে আমরা এখানে Z0 যেটা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে আউটপুট ইম্পিডেন্স অ্যাপ্রক্সিমেট RC কালেক্টর রেজিস্ট্যান্স সমান। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা পরবর্তী টপিকে চলে যাচ্ছি আমাদের স্লাইডে। পাওয়ার অ্যাম্পলিফায়ার অর্থাৎ ক্ষমতা বিবর্ধক নিয়ে আমরা আলোচনা করব এখন। এখানে পাওয়ার বিবর্ধক নিয়েও আমরা গত ক্লাসে অর্থাৎ বাইপোলার ট্রানজিস্টর নিয়েও আমরা ক্লাস এ ক্লাস বি এই ধরনের অ্যাম্পলিফায়ার নিয়ে সামান্য আলোচনা করেছিলাম। এখানেও সেই আলোচনাগুলো আসবে। পাওয়ার বিবর্ধক, পাওয়ার অ্যাম্পলিফায়ার কাকে বলে? আমরা যদি দেখি যে ক্ষমতা বিবর্ধক কাকে বলে, যে বিবর্ধক ইহার লোডে একটি নির্দিষ্ট মানের ক্ষমতা সরবরাহ করতে পারে তাকে ক্ষমতা বিবর্ধক বা পাওয়ার অ্যাম্পলিফায়ার বলে। ক্ষমতা বিবর্ধকের আউটপুট বেশ বড় মানের হয়ে থাকে, অর্থাৎ এর যে ইনপুটের মান আর আউটপুটের মানের মধ্যে অনেক পার্থক্য হয়। অর্থাৎ ইনপুট যা দেওয়া হয় তার এগেনস্টে অনেক বেশি বড় সাইজের মানে বড় মানের আউটপুট মান পাওয়া যায়। এ সাধারণত 1 ওয়াট বা 1 ওয়াট বা এর চেয়েও বড় মানের হয়ে থাকে। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি পাওয়ার ট্রানজিস্টর, এখানে এই পাওয়ারটা বোঝানো হয়েছে। এখানে সরাসরি এই পাওয়ার ট্রানজিস্টরটাই ইনপুট সিগন্যালগুলোকে অ্যাম্পলিফাইড করে, ফলে আউটপুট এর মান অনেক বড় বা বেশি পাওয়া যায় এই ট্রানজিস্টরের কারণে। এই জন্য এটাকে বলা হচ্ছে, এই টাইপের বায়াজিং কে বলা হয় পাওয়ার অ্যাম্পলিফায়ার। এই পাওয়ার অ্যাম্পলিফায়ার 3 শ্রেণীর বা 3 প্রকারের: ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি। ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি। প্রথমে আমরা ক্লাস এ অ্যাম্পলিফায়ারের দেখি যে বিবর্ধকের ইনপুটের সিগন্যালের পুনঃচক্রে সংগ্রাহকে বিদ্যুৎ প্রবাহিত হয়, অর্থাৎ পরিবহন কোণ হয় 360 ডিগ্রি, ওই ধরনের অ্যাম্পলিফায়ারকে পাওয়ার অ্যাম্পলিফায়ারকে বলা হয় ক্লাস এ। আর যে সমস্ত বিবর্ধকের ইনপুটের সিগন্যালের পুনঃচক্রে সংগ্রাহকের বিদ্যুৎ প্রবাহের পরিমাণ কোণ হয় 180 ডিগ্রি, এদেরকে বলা হয় ক্লাস বি। আর ক্লাস সি অ্যাম্পলিফায়ার বলা হয় যে সমস্ত বিবর্ধকের ইনপুটের সিগন্যালের পুনঃচক্রে সংগ্রাহকের ভোল্টেজ গেইনের পরিবহন কোণ হয় 120 ডিগ্রি, এদেরকে বলা হয় ক্লাস সি পাওয়ার অ্যাম্পলিফায়ার। এই ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি ছাড়াও আরেকটি পাওয়ার অ্যাম্পলিফায়ার আছে, সেটা হলো বলা হয় ক্লাস এ বি অ্যাম্পলিফায়ার। ক্লাস এ বি অ্যাম্পলিফায়ারটা এখানে যদি উল্লেখ করা হয়নি, কিন্তু কোনো বইতে রয়েছে ক্লাস এ বি অ্যাম্পলিফায়ার। যে বিবর্ধকের ইনপুটের সিগন্যাল পুনঃচক্রে সংগ্রাহকে ভোল্টেজ গেইনের পরিবহন কোণ হয় 180 থেকে 200 ডিগ্রি মতো, ওই ধরনের
অ্যাম্পলিফায়ারকে পাওয়ার অ্যাম্পলিফায়ারকে বলা হয় ক্লাস এ বি অ্যাম্পলিফায়ার। তো আমরা এখানে সাধারণত ক্লাস এ এবং ক্লাস বি নিয়ে আলোচনা করব। ক্লাস এর অ্যাম্পলিফায়ারের ভোল্টেজ গেইন হচ্ছে এবি ইজিক্যাল টু আউটপুট ভোল্টেজ বাই ইনপুট ভোল্টেজ সমান সমান আরসি বাই আরই। এখানেও একটা নেগেটিভ সিম্বল আসে। কারেন্ট গেইন হচ্ছে AI ইজিক্যাল টু আই নট বাই আই ইনপুট কারেন্ট ইজিক্যাল টু বিটা। আর পাওয়ার গেইন হচ্ছে এপি ইজিক্যাল টু ইনপুট পাওয়ার গেইন ইনপুট কারেন্ট গেইন এবং ভোল্টেজ গেইনের গুণফলের সমান। ইনপুট ক্ষমতা পিআই ডিসি যদি হয়, ডিসির ক্ষেত্রে হবে 1/2 ভি স্কোয়ার সিসি, অর্থাৎ ভিসিসি ইজ এটার এই ভোল্টেজটা, ভিসিসি ভোল্টেজ স্কোয়ার বাই হচ্ছে আরসি। আউটপুট ক্ষমতা বা পাওয়ার হচ্ছে পিও ব্র্যাকেট হচ্ছে এসি কারেন্টের ক্ষেত্রে 1/8 ভিসিই ইন্টু আইসি কারেক্টের কারেন্ট। এবং এর দক্ষতা, এই দক্ষতা হচ্ছে এটা দ্বারা প্রকাশ করা হয় পাওয়ার আউটপুট পাওয়ার বাই ইনপুট পাওয়ার এর অনুপাত এসি বাই ডিসি। এখন এই পি নট এবং পি আর মান আমরা এখানে বসিয়ে দেই 1/4 ভিসিই আইসি আরসি বাই ভিসি স্কোয়ার ইন্টু 100%, তাহলে এর সর্বোচ্চ কর্মদক্ষতা পাওয়া যাবে 25%। ক্লাস এর কর্মদক্ষতা হচ্ছে 25%। পক্ষান্তরে যদি আমরা ক্লাস বি অ্যাম্পলিফায়ার দেখি, ক্লাস বি অ্যাম্পলিফায়ারে আমরা বলেছি আগে এর পরিমাণ কোণ হচ্ছে 180 ডিগ্রি এবং একটি পূর্ণচোখ রূপান্তরের জন্য সর্বোচ্চ দক্ষতা হচ্ছে এটা ইজিক্যাল টু 78.5%। তাহলে ক্লাস এ ক্লাস বি দেখলাম। এখানে আমরা আরেকটা জিনিস আমাদের এখানে আসবে, সেটা হচ্ছে পুশ পুল পদ্ধতি। এটাও খুবই গুরুত্বপূর্ণ, পরবর্তী স্লাইডে আসবে। এই ক্লাস এ ক্লাস বির পুশ পুল পদ্ধতি রয়েছে। পুশ পুল পদ্ধতি সিস্টেম বা পদ্ধতি হচ্ছে যে এই ধরনের সিস্টেমে দুটো ট্রানজিস্টর থাকে। একটি ট্রানজিস্টর যখন অফ হয়ে যায় তখন অপরটি কাজ করে, আবার যখন দ্বিতীয়টা অফ হয়ে যায় তখন আবার প্রথমটা কাজ করে এভাবে একটা যখন অন থাকবে আরেকটা যখন অফ থাকবে, আবার ওটা যদি অন হয়ে যায় পরেরটা অফ হবে। এভাবে যে বর্তনী বা বায়োজিং করা হয় এটি হচ্ছে পুশ পুল পদ্ধতি। আমরা এখানে একটু দেখি এই শ্রেণী বা বি শ্রেণী বিবর্ধকে ব্যবহৃত দুটি ট্রানজিস্টরের একটি অন থাকলে দ্বিতীয়টি অফ থাকে। যদি আমরা এখানে একটু লক্ষ্য করি যে এখানে দুটো ট্রানজিস্টর আছে Q1 এবং Q2। যখন Q1 অন থাকে তখন Q2 অফ, আবার যখন Q2 অন হয় তখন Q1 অফ থাকে। অর্থাৎ একটা ট্রানজিস্টর অফ আর একটা অন, একটা অন এটাকে বলা হয় পুল। পুশ করে যখন একটা পুশ করলে আরেকটা হলো তখন পুল হয়ে যায়, আবার যখন এটা পুশ হয় তখন এটা পুল হয়। এভাবে কাজ করে। যেন বলছি যে ক্লাস এ এবং ক্লাস বি শ্রেণী বিবর্ধকে ব্যবহৃত দুটি ট্রানজিস্টরের একটি অন থাকলে দ্বিতীয়টি অফ থাকে, আবার দ্বিতীয়টি অন হলে প্রথমটি অফ থাকে। এই ধরনের বিবর্ধককে পুশ পুল বিবর্ধক বলা হয়। যদি আমরা আবার বলি যে ক্লাস এ পুশ পুল অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে দেখি, তাহলে দেখা যায় যে ইহা দুটি ট্রানজিস্টরের সমন্বয়ে গঠিত। যেখানে আমরা দেখতে পাচ্ছি যে দুটো ট্রানজিস্টর Q1 Q2 আর এখানে দুটো ট্রান্সফরমার আছে এবং এরা হলো সেন্টার ট্র্যাপ ট্রান্সফরমার দ্বারা সমন্বয়ে গঠিত। আউটপুট ইনপুট দিচ্ছে আমরা এখান দিকে, মাঝখানে আমাদের রেজিস্ট্যান্স গুলো রয়েছে। এটা কনফিগারেশন অফ ক্লাস এ পুশ পুল অ্যাম্পলিফায়ার। এটা হচ্ছে ক্লাস এ পুশ পুল অ্যাম্পলিফায়ারের ডায়াগ্রাম বা সার্কিট। এই দুটো ট্রানজিস্টরের সমন্বয়ে গঠিত বিবর্ধক দ্বয়ের দশা হচ্ছে 180 ডিগ্রি। আমরা আগে জানি যে ক্লাস এ অ্যাম্পলিফায়ারের বিবর্ধকের পার্থক্য হচ্ছে 180 ডিগ্রি, যা সেন্টার ট্র্যাপ ট্রান্সফরমার দ্বারা আরম্ভ করা হয়েছে। যে সেন্টার ট্র্যাপ ট্রান্সফরমার এখানে ব্যবহার করা হয়েছে, সেন্টার ট্র্যাপ মাঝখানে যে সংযুক্ত হয়েছে বলা হয় সেন্টার ট্র্যাপ। দুই ট্রানজিস্টর Q1 ও Q2 দ্বারা পরস্পর বিপরীত দশায় থাকে। এখানে ক্লাস ট্রানজিস্টর হচ্ছে এটা Q1 Q2, ফলে প্রথম ট্রানজিস্টরটি অন পুশ হলে দ্বিতীয় ট্রানজিস্টরটি অফ, আবার দ্বিতীয় ট্রানজিস্টরটি অন হলে প্রথমটি অফ থাকে। এভাবে R1 ও R2 রোধ একত্র বায়াসিং গঠন করে। এখানে R1 এবং R2 নামে দুটো ট্রানজিস্টর আছে। এখানে R1
এবং R2 রোধ গঠন করে। উল্লেখ্য যে বি শ্রেণী পুশ পুল বিবর্ধকে এই ধরনের কোনো বাইজি নেটওয়ার্ক থাকে না। এই বিবর্ধকের অপারেটিং বিন্দু এমন হবে যে উভয় ট্রানজিস্টরের ইনপুট সিগন্যালের পূর্ণ চক্রের জন্য কালেক্টর কারেন্ট প্রবাহিত হয়। আমরা জানি যে এই যে ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, এই যে পাওয়ার অ্যাম্প্লিফায়ার গুলো শ্রেণীবিন্যাস করা হয়, সেক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে অপারেটিং পয়েন্ট বা কিউ পয়েন্ট নামে পরিচিত, বা অপারেটিং বিন্দু বা কিউসেন্ট বিন্দু নামে পরিচিত। সেই বিন্দুর অবস্থানের উপর ভিত্তি করে কি সাধারণত ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি এই ধরনের অ্যাম্প্লিফায়ারের শ্রেণীবিন্যাস করা হয়। এক্ষেত্রে ঠিক তাই যে এই বিবর্ধকে অপারেটিং বিন্দু এমন ভাবে হবে যে উভয় ট্রানজিস্টরের ইনপুট সিগন্যালের পূর্ণ চক্রের জন্য কালেক্টর কারেন্ট প্রবাহিত হয়। এর সর্বোচ্চ কর্মদক্ষতা হচ্ছে 50%। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী টপিকসে, ক্লাস বি পুশ পুল বিবর্ধকের জন্য। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমাদের সময়টাও একটু বিষয়ের ব্যাপার আছে। আমাদের নির্দিষ্ট সময় সাধারণত 30 থেকে 40-এর মধ্যে শেষ করতে হয়। এই জন্য আমাদের একটু দ্রুত শেষ করতে হয়, অনেক কিছু দ্রুত বলতে হয়। আমরা আজকে যে টপিকটা এখন আলোচনা করব সেটা হচ্ছে বি শ্রেণী পুশ পুল বিবর্ধক। এখানে আমরা একটি চিত্র দেখতে পাচ্ছি। ট্রানজিস্টর Q1, Q2 এটা দ্বারা বেস দেওয়া ইনপুট ট্রান্সফরমার T1, এখানে যে T1 এর গণকুণ্ডলী দুটি বিপরীত প্রান্তের সাথে যুক্ত থাকে। আবার কালেক্টর আউটপুট ট্রান্সফরমার T0, এখানে T0 এটা হচ্ছে এটা এর মুখ্য কুণ্ডলীর সাথে যুক্ত থাকে। Q1 ও Q2 ট্রানজিস্টর দ্বয়ের দুটি ইনপুট সিগন্যাল এর মাধ্যমে কাজ করে। সিগন্যাল দুটির দশা পার্থক্য হচ্ছে 180 ডিগ্রি। ইনপুট সিগন্যালের ধনাত্মক অর্ধচক্রের জন্য Q1 এবং ট্রানজিস্টরটি অন থাকে, আবার Q2 ট্রানজিস্টরের অফ থাকে। তখন এই সময় Q1 এর বেস ধনাত্মক এবং Q2 এর বেস ঋণাত্মক হয়। অন্যদিকে ইনপুট সিগন্যালের ঋণাত্মক অর্ধচক্রের জন্য Q2 ট্রানজিস্টরটি অন এবং Q1 ট্রানজিস্টরটি অফ থাকে। অর্থাৎ একটি যখন অন হয়, Q1 যখন অন হয়, Q2 তখন অফ থাকে। আবার Q2 যখন অন হয়, Q1 তখন অফ থাকে। অর্থাৎ একটা অন একটা অফ, একটা অন একটা অন, অনেকটা ফ্লিপ ফ্লপ প্রযুক্তির মতো, বা আমাদের হার্টের আমাদের কিডনি আছে, কিডনির মতো একটা কিডনি যখন কাজ করে অনেক কিডনি তখন অফ থাকে, আবার ওই কিডনিটা যখন কাজ করে ওটা তখন অফ থাকে। এভাবে পর্যায়ক্রমিক ভাবে অন অফ হিসাবে কিডনিগুলো যখন কাজ করে, এখানে পুশ পুল ট্রানজিস্টর গুলো, অ্যাম্প্লিফায়ার গুলো সে একই রকম ভাবে একটি যখন অন হয় অপরটি যখন অফ হয়, আবার দ্বিতীয়টা যখন অন হয় প্রথমটা যখন অফ হয়। এভাবে এই পুশ পুল ট্রানজিস্টর গুলো বা অ্যাম্প্লিফায়ার গুলো কাজ করে। এর আউটপুট বর্তমানে এসি আউটপুট সিগন্যালে একটি পূর্ণ চক্র পাওয়া যায়। এর কর্মদক্ষতা বা এর যে এফিসিয়েন্সি হচ্ছে এটা ইজিক্যাল টু 78.5%। অনেক ভালো এফিসিয়েন্সি পাওয়া যায়। আমরা এবার ক্লাস এ, ক্লাস বি এবং ক্লাস সি এর যে কম্পারিজনটা দেখব, যে ক্লাস এ, ক্লাস বি এবং ক্লাস সি এর তুলনামূলক একটি চিত্র এখানে তুলে ধরা হয়েছে। এক্ষেত্রে কিউ পয়েন্ট লোড লাইনের সঠিক মাঝখানে অবস্থান করে এ শ্রেণীর ক্ষেত্রে। বি শ্রেণীর ক্ষেত্রে কিউ পয়েন্ট লোড লাইন এর শেষ প্রান্তে অবস্থান করে। কিউসি বিবর্ধকের ক্ষেত্রে কিউ পয়েন্ট লাইন প্রান্তের বাইরে অবস্থান করে। আমরা আগে বলেছি যে আবার ক্লাস এ, ক্লাস বি এই তিন শ্রেণীর পাওয়ার অ্যাম্প্লিফায়ার শ্রেণীবিন্যাসটা ডিপেন্ড করে যে অপারেটিং যে পয়েন্ট আছে কিউ পয়েন্ট এর অবস্থানের উপরে। এই পয়েন্টটা কোথায় আছে, কোন অবস্থানে আছে লোড লাইনের উপরে, সেই পয়েন্টের উপর ভিত্তি করে কিন্তু এই শ্রেণীবিন্যাস করা হয়। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে ক্লাস এ ক্ষেত্রে কিউ পয়েন্টটা লোড লাইনের ঠিক মাঝখানে অবস্থান করে, এটা শেষ প্রান্তে অবস্থান করে, আর এটি হচ্ছে প্রান্তের বাইরে অবস্থান করে। এই শ্রেণীর বিবর্ধকের সর্বোচ্চ কালেক্টরের দক্ষতা হলো 50%, আর বি এর বিবর্ধকের সর্বোচ্চ কালেক্টরের দক্ষতা হচ্ছে 78.5%, আর সি শ্রেণীর কালেক্টরের দক্ষতা হচ্ছে 100%, অনেক বেশি। এক্ষেত্রে বাইসিং এর সার্কিট প্রয়োজন হয়, এটা বাইজিং সার্কিট প্রয়োজন হয় না, এক্ষেত্রে বাইজিং সার্কিটের প্রয়োজন হয় না। শূন্য সিগন্যাল অবস্থায় কালেক্টর কারেন্ট চালু থাকে, শূন্য সিগন্যাল কালেক্টর অবস্থায় কালেক্টর কারেন্ট শূন্য থাকে। শূন্য সিগন্যাল অবস্থায় কালেক্টর কারেন্ট প্রবাহিত হয় না। এই বিবর্ধক বর্তনীর ইনপুট এবং প্রকৃত সাইনোসয়েডাল যে সিগন্যাল থাকে তরঙ্গকে পূর্ণাঙ্গ রূপে বিবর্ধিত করে, অর্থাৎ এটা সম্পূর্ণভাবে এটা বিবর্ধিত করতে পারে। আর এক্ষেত্রে যে ইনপুটে যে সাইন ওয়েভ বা সাইনোসয়েডাল যে ওয়েভটা থাকে এটাকে অর্ধেকে রূপান্তর করতে পারে বা বিবর্ধিত করতে পারে। পক্ষান্তরে
ক্লাস সি, এই বিবর্ধক বর্তনী ইনপুট এ প্রকৃত সাইন ওয়েভটাকে অর্ধচক্রের চেয়ে ও ক্ষুদ্র রূপে বিবর্তিত করে। তাহলে আমি আবার বলছি যে এখানে যে আমরা ইনপুট দেই, যে আমাদের সিগন্যালটা থাকে সাইন ওয়েভ বা তরঙ্গ আকারে, আমরা সাইন ওয়েভ বলি বা সাইনোসোডিয়াল যে ওয়েভ বলি, সেই ওয়েভটাকে সে পূর্ণাঙ্গ রূপে রূপান্তর করতে পারি ক্লাসে। ক্লাস বি পারে অর্ধেক বা হাফ রূপে, আর সি পারে অর্ধচক্রের চেয়েও কম বা আরো ক্ষুদ্র রূপে এটাকে বিবর্তিত করতে পারে। ভোল্টেজ বিবর্ধক, আমরা পাওয়ার বিবর্ধক বা অ্যাম্পলিফায়ার দেখলাম, আমাদের একটা ভোল্টেজ যে অ্যাম্পলিফায়ারটা আছে সে কাকে বলে, যে বিশেষ ডিজাইন করা যে বিবর্ধকের সাহায্যে সিগন্যালের সর্বোচ্চ ভোল্টেজ বিবর্ধকের কার্য বলে সম্পাদিত হয় তাকে ভোল্টেজ বিবর্ধক বলে। আমরা যে ভোল্টেজ অ্যাম্পলিফায়ার এবং পাওয়ার অ্যাম্পলিফায়ার প্যারালাল কম্পেয়ার করি, এদের যে কম্পারিজন বা তুলনা করি, তাহলে দেখা যাচ্ছে উচ্চ অর্থাৎ 100 এর উপরে বিটা বিশিষ্ট ট্রানজিস্টর ব্যবহার করতে পারে, আর এটা পারে 20 থেকে 50 বিটা বিশিষ্ট ট্রানজিস্টর ব্যবহার করে। কালেক্টর রোধ হচ্ছে 4 থেকে 10 কিলো ওহমের মতো, আর কালেক্টর রোধ নিম্নমানের 5 থেকে 20 ওহম, শুধু ওহম, আর এটা হচ্ছে কিলো। কালেক্টর প্রবাহ নিম্নমানের হয় প্রায় 1 মিলি অ্যাম্পিয়ারের মানের মতো, আর কালেক্টর প্রবাহ হয় প্রায় 100 উপরে মিলি অ্যাম্পিয়ারের মানের। আউটপুট ক্ষমতা নিম্নমানের, আউটপুট ক্ষমতা উচ্চ। আউটপুট ইম্পিডেন্স হচ্ছে উঁচু হয় প্রায় 22 কিলো ওহমের মতো, আর আউটপুট ইম্পিডেন্সের মান হচ্ছে 200 ওহম মতো, অনেক বেশি ভোল্টেজ বিবর্ধকের ক্ষেত্রে। ইনপুট বিভব নিম্নমানের হয় 1 মিলি অ্যাম্পিয়ার, আর ইনপুট বিভব হয় 2 থেকে 4 ভোল্টের মতো। সাধারণত আরসি কাপলিং এটা ব্যবহৃত করা হয়, আর সাধারণত হয় ট্রান্সফার কাপলিং এর ক্ষেত্রে এই ধরনের পাওয়ার বিবর্ধক আমরা দেখতে পাই। আমরা আরেকটা কম্পারিজন এখানে দেখছি, সেটা হচ্ছে কমন ইমিটার, কমন বেস, কমন কালেক্টর বিবর্ধকের মধ্যে একটি তুলনা। বৈশিষ্ট্য, প্রথমে আমরা ইনপুট ইম্পিডেন্স দেখছি যে কমন ইমিটারের ক্ষেত্রে নিম্নমানের, কমন বেসের ক্ষেত্রে অতি নিম্নমানের এবং কমন কালেক্টরের ক্ষেত্রে উচ্চ মানের। আউটপুট ইম্পিডেন্সের ক্ষেত্রে কমন ইমিটারের মধ্যম মান পাওয়া যায়, এটা অতি উচ্চ মান পাওয়া যায়, আর এটা অতি উচ্চ মান পাওয়া যায়। ভোল্টেজ গেইন, ভোল্টেজ গেইনটা তিনটি বিবর্ধকের জন্যই কিছুটা পার্থক্য রয়েছে। যেমন কমন ইমিটারের ক্ষেত্রে অতি উচ্চ মানের হয় ভোল্টেজ গেইন, আর কমন বেসের ক্ষেত্রে উচ্চ মানের, কিন্তু কমন কালেক্টরের ক্ষেত্রে ভোল্টেজ গেইন হয় না। এটা কিন্তু আমাদের কাছে একটা নতুন বিষয় যে ভোল্টেজ গেইন কিন্তু কমন কালেক্টরের ক্ষেত্রে ভোল্টেজ গেইন পাওয়া যায় না। কারেন্ট গেইন উচ্চ মানের হয়, কারেন্ট গেইন হয় না, উচ্চ মানের হয়। এখানে আরেকটা বিষয় যে কমন বেসের ক্ষেত্রে বিবর্ধকের ক্ষেত্রে কারেন্ট গেইন হয় না। পাওয়ার গেইন অতি উচ্চ মানের, মধ্যম মানের, তিনটের ক্ষেত্রে পাওয়ার গেইন পাওয়া যায়, তবে কিছুটা পার্থক্য আছে। দশা পরিবর্তন, কমন ইমিটারের ক্ষেত্রে দশা পরিবর্তন হয়। ইনপুট ও আউটপুট সিগন্যালের বিপরীত দশা থাকে, এরা সম্পূর্ণ অপোজিট অবস্থায় থাকে। ইনপুট এবং আউটপুটে যে আমরা সিগন্যালগুলো দেই, ইনপুট যে সিগন্যাল দেওয়া হয়, আউটপুট তার সম্পূর্ণ বিপরীত ফরম্যাটে পাওয়া যায়। কমন বেসের ক্ষেত্রে দশা কোনো পরিবর্তন হয় না, ইনপুট এবং আউটপুট সিগন্যাল সমাদশা থাকে, অর্থাৎ যে ধরনের ডিরেকশনে ইনপুট সিগন্যাল দেওয়া হয় ঠিক একই অবস্থায় আমরা আউটপুট সিগন্যাল পাই, এজন্য এটা সমাদশা থাকে। কমন কালেক্টরের ক্ষেত্রে অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রেও কোনো দশা পরিবর্তন হয় না, ইনপুট এবং আউটপুট সিগন্যাল সমাদশা থাকে। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা বিভিন্ন তথ্যপাঠ্য যে সমস্ত বই থেকে পেতে পারি ইলেকট্রনিক্সের, সেই বইগুলো থেকে আমরা আমাদের তথ্যপাঠ্যগুলো পেতে পারি। এছাড়া ইন্টারনেট থেকেও আমরা অনেক তথ্যপাঠ্য পেতে পারি আমাদের ইলেকট্রনিক্স সম্পর্কে। সবাইকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আজকে এই পর্যন্ত শেষ করছি। পরবর্তী সেশনে আবার দেখা হবে, কথা হবে। সবসময় তোমাদের ভালো থাকার প্রত্যাশা রেখে আজকে এই পর্যন্ত শেষ করছি। আল্লাহ হাফেজ।